শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শেষ, রায়ের তারিখ ঠিক হবে ১৩ নভেম্বর। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ৩০ ফিলিস্তিনির মৃতদেহ হস্তান্তর জানালো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিচার কার্যক্রম আজ শেষ হয়েছে। সমাপনী বক্তব্য রেখেছেন অ্যাটর্নি জেনারেল। হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তা ছাত্র জনতার সরকার বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয়। আন্দোলনকারীদের দমাতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে। এই আন্দোলনে বহু মানুষের প্রাণহানি ঘটে। ৫ আগস্ট পতন হয় সরকারের। ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেয়। চলতি বছরের ৫ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৮৩৪ জন শহীদের তালিকা প্রকাশ করে। অবশ্য ৩ আগস্ট ৬ জনকে তালিকা থেকে বাদ দেয় একই মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় মানবতা বিরোধী এই অপরাধের বিচার। তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত করা হয়। অবশ্য চৌধুরী আবদুল্লাহ আল মামুন মামলার রাজসাক্ষী। দীর্ঘ প্রায় ৪ মাস শুনানি, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল ১-এ ৩ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। এদিন সমাপনী বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল। এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। ৫ বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, ১০ বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, মুগ্ধ পানি বিতরণ করতে গিয়ে মারা যাবে, আবু সাইদ প্রতিবাদ করতে গিয়ে বুক চিতিয়ে বুকে রক্ত রাজপথে ঢেলে দেবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। বহুল আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ সহ ৫টি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন, তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত, যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য না। তবে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আদালতের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, তার আদালত ন্যায় বিচার নিশ্চিত করবে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। কোনো রাজনৈতিক দল নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মহাকালের মহানায়ক শহীদ জিয়া নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, দেশের ভালো সবকিছু এসেছে বিএনপির মাধ্যমে। বিনা খরচে লেখাপড়া ম্যাডাম করেছিলেন, মেয়েদেরকে চাকরি দেওয়া, মহিলা দপ্তর করা, সব তো বিএনপি এবং ম্যাডামের কাছে জিয়ার কাজ। অথচ এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটা ভিলেন। কিছু লোক বলার চেষ্টা করেন, আমি বিস্মিত হই। বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে
সব বিএনপির হাত দিয়ে হয়েছে, জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। তিনি অভিযোগ করেন কোন কোন দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ২৪ বাংলাদেশের তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শিরোনামে সেমিনারের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জুলাই সনদ সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন। জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, সেই দিন পর্যন্ত স্বাক্ষরের বাকি ছিল, স্বাক্ষরের সিদ্ধান্ত হবে বলেছে, এটা স্বাক্ষর হবে এবং ঐতিহাসিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হবে। সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে টোটাল সম্পূর্ণ জাতীয় সনদের বাস্তবায়নের উপরে জনগণের আমরা একটা সার্বভৌম জনগণের সম্মতি নেব, যাতে তার উপরে আর কোনো আইনি ভিত্তি বলার কোনো সুযোগ না থাকে, কারণ ওইটাই সর্বোচ্চ আইনি ভিত্তি। তিনি বলেন জাতীয় নির্বাচনের দিনে জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে। একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে ছোট্ট একটা ব্যালটের মধ্যে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে পলাতক আসামিরা প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এমন তথ্য জানান তিনি আরও জানান, প্রার্থীদের আয় ব্যয়ের হিসাব দাখিল এবং তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এছাড়া কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেই আসনে না ভোটের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। আইন উপদেষ্টা বলে নির্বাচনে ইভিএম বিলুপ্ত করা, আইন শৃঙ্খলা বাহিনীতে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার বিষয়গুলো আরপিওতে যুক্ত হয়েছে। ভোট গণনা প্রক্রিয়া গণমাধ্যম সরাসরি নজরদারি করতে পারবে। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান জাদুঘর, দুর্নীতি দমন কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি শ্রম আইন সংশোধন আদেশ ও আরপিও আইন পাশ করা হয়েছে। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ না জি 2025, এই দুটা আইন পাশ হয়েছে আর তিনটা আইন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। একটা খুবই ইম্পর্টেন্ট আপনারা জানেন, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় আইন। সেকেন্ড যেটা, সেটাও খুবই ইম্পর্টেন্ট, দুর্নীতি দমন কমিশন আইন। আরেকটা হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন। লাস্ট তিনটা আইন নীতিগতভাবে অনুমোদন হয়েছে, আরেকটু আমাদের ডিসকাশন করতে হতে পারে, চূড়ান্ত অনুমোদনের জন্য আবার উপদেষ্টা পরিষদে তোলা হবে। বাংলাদেশে প্রতি বছর 13,000-এর মতো মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে শতকরা 90% নারী, তাদের মধ্যে 6,000-এর বেশি মারা যায় স্তন ক্যান্সারে। চিকিৎসকরা বলছেন, সচেতনতার অভাবে সঠিক সময় এই রোগ শনাক্ত করা সম্ভব হচ্ছে না। বিশ্বে অক্টোবর জুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস। অসংক্রামক রোগে বাংলাদেশে যত মৃত্যু হয় এর অন্যতম কারণ ক্যান্সার। আর নারী ও পুরুষের বিভিন্ন ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সারের স্থান চতুর্থ। এর মধ্যে পুরুষের তুলনায় নারীদের আক্রান্তের হার অনেক বেশি। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার গ্লোবাক্যানের 2022 সালে হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 1,67,000-এর বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। এর মধ্যে স্তন ক্যান্সার হয় 13,000 জনের। চিকিৎসকরা বলছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন সহ বিবিধ কারণ রয়েছে স্তন ক্যান্সারের। সচেতনতার অভাবে নারীদের সমস্যা বেশি হয়। কারণ হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, যে তার ফ্যামিলি হিস্ট্রি থাকবে, আর তারপরে হচ্ছে তার খাওয়া দাওয়া, যে আমাদের এখন জাঙ্ক ফুডটা বেশি খাওয়া হয়, তার লাইফস্টাইল, সে লাইফস্টাইলের উপর নির্ভর করতেছে। তারপরে হচ্ছে যে কোনো মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে কিনা। বিশেষজ্ঞরা জানান, নারীদের মধ্যে এখনও নিজেকে আড়াল করে রাখার প্রবণতা আছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে তাদের স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও পর্যাপ্ত নয়। প্রথমত সচেতনতা এখনও ওই যে বললাম প্রান্তিক পর্যায়ের এবং খুব শিক্ষিত না এমন মানুষজনের কাছে এখনও পৌঁছে নাই। দ্বিতীয়ত তাদেরকে আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনতে পারিনি, যেহেতু স্ক্রিনিং সিস্টেমটা এখন পর্যন্ত হাসপাতাল ভিত্তিক, জনগোষ্ঠী বা সমাজ ভিত্তিক না। আমাদের এই অবস্থার উত্তরণ লাগবে। এর জন্য অনেক সবচেয়ে বেশি দরকার একটা ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল স্ট্র্যাটেজি, মানে জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কৌশলপত্র। ওই কৌশলপত্র অনুযায়ী একটা প্ল্যান অফ
প্ল্যান অফ অ্যাকশন মানে কর্মপরিকল্পনা থাকবে, এবং সেটাকে বেস করে আমাদের একটা আমরা বলি যে প্রোগ্রাম থাকবে, ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম। আমাদের এই মুহূর্তে এগুলির একটারও অস্তিত্ব নাই। তিনি জানান, ক্যান্সার প্রাথমিক অবস্থা ধরা পড়লে দীর্ঘদিন সুস্থ থাকা যায়। এ বিষয়ে সচেতনতার বিকল্প নেই। স্ক্রিনিংয়ের আওতায় আসবেন, কারণ স্ক্রিনিংটা জীবন বাঁচায়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের সহযোগিতায় দীপ্ত টিভিতে অনুষ্ঠিত হয়েছে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা অনুষ্ঠান ও স্ক্রিনিং প্রোগ্রাম। জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়। এই প্রতিপাদ্যে অক্টোবর মাস জুড়ে পালিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দীপ্ত টেলিভিশনে অনুষ্ঠিত হয়েছে সচেতনতা ও স্ক্রিনিং প্রোগ্রাম। এতে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রতিষ্ঠানের নারী কর্মীদের সচেতন করা হয়, পাশাপাশি পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন চিকিৎসকরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ৩০ জন ফিলিস্তিনের মৃতদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে নিথর দেহগুলো হস্তান্তর করা হয়। তবে অনেক মৃতদেহের হাতে দড়ি এবং চোখে কাপড় বাঁধা ও মারধরের স্পষ্ট দাগ পাওয়া গেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 14 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েল মোট 195 ফিলিস্তিনের মৃতদেহ ফেরত দিয়েছে, যার মধ্যে মাত্র 57টি দেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এদিকে গাজায় ক্ষুধাকে ইসরায়েল অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে এক রায়ে জানিয়েছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত ICJ। বুধবার এক আইনি মতামতে উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দেয় আদালত। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তি সত্ত্বেও ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীরকে সংযুক্ত করে একটি বিল পাশ হয়েছে। প্রথম পর্যায়ের ভোটে বিলটি নেসেটে 25-24 ভোটে পাশ হয়। নেতানিয়াহুর লিকুদ পার্টির বেশিরভাগ সদস্য ভোটে অংশগ্রহণ করেননি, তবে তার দলের একজন সদস্য প্রধানমন্ত্রীর আদেশ অমান্য করে এই বিলের পক্ষে ভোট দিয়েছেন। বিলটি আইন হিসেবে পরিণত হতে আরও 3টি ধাপ পার করতে হবে। আরও আলোচনা এবং পর্যালোচনার জন্য এটি নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হয়েছে। এ ধরনের পদক্ষেপের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার জন্য ইসরায়েলের এ পদক্ষেপকে হুমকি বলে বিবেচনা করে ওয়াশিংটন। লিটন দাসকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে এশিয়া কাপের শেষের কয়েকটি ম্যাচ খেলতে পারেননি লিটন। ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও। ছিটকে পড়েন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে। তবে টি-20 সিরিজের দলে ফিরেছেন তিনি। তাকে নিয়ে প্রথম 2 ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে সবশেষ সিরিজের দল থেকে আরও বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে 27 অক্টোবর প্রথম, 29 অক্টোবর দ্বিতীয় ও 31 অক্টোবর হবে তৃতীয় ম্যাচ। অক্টোবরের ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে কাল থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয়ে ফুটবল গ্রাউন্ডে ম্যাচটি হবে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 4টায়। সবশেষ এএফসি এশিয়ান কাপ বাছাই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ঋতুপর্ণা চাকমা, আফ্রিদা খন্দকাররা। গত জুলাইয়ে তুর্কমেনিস্তানের বিপক্ষে 7-0 গোলে জেতা ম্যাচের পর ফের মাঠের লড়াইয়ে নামছে লাল সবুজের মেয়েরা। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে 24 ও 27 অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আগামী বছরের 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে হবে নারী এশিয়ান কাপ। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিচার শেষ, রায়ের তারিখ ঠিক হবে 13 নভেম্বর। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 30 ফিলিস্তিনের মৃতদেহ হস্তান্তর জানালো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।